আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয়েন করো সবাই। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া জুই। মেহেদি ভাই, আমার এখানে একটা মেয়ে কমেন্ট করছে, নাম হচ্ছে জুই। আচ্ছা, আমি শুরু করব, বাকি রেকর্ড করবাই। তো প্রথম দিন কি পড়াইছিলাম? প্রথম দিন তোমাদেরকে যে কোয়ান্টাম সংখ্যার, আমি প্রথম থেকে যেটা দেখাই দিই, কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা, কোয়ান্টাম সংখ্যা কত প্রকার, তারপরে কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয়, যে এন এর মান থেকে এল এর মান নির্ণয়, এম এর মান নির্ণয়, অরবিটাল সংখ্যা, সেট সঠিক কিনা বাস্তব কিনা, অরবিটাল সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। এই যে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যার ক নাম্বারটা লিখছিলাম, যে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর বা এল এর মান থেকে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপরে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর বা এল এর মান থেকে কি অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয়। এটা কি ছিল? ক নাম্বার ছিল। অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যার মধ্যে প্রথমে ছিল যে এল এর মান থেকে কীভাবে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা যায়। আজকে 2 নাম্বার ক্লাসে আমি যেটা দেখাবো, 2 নাম্বার ক্লাসে এখন আমরা লিখব প্রধান কোয়ান্টাম সংখ্যা। যে খ নাম্বার দিয়ে লিখবো, আমি একটু কালারিং পেনগুলো নিয়ে নিই। খ নাম্বার দিয়ে লিখব, প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর। প্রধান কোয়ান্টাম সংখ্যা বা কি শক্তি স্তর। প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর বা অরবিট বা শেল, সব কি একই কথা। শেল বা এন এর মান থেকে, বা এন এর কি মান থেকে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয়। অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয়। অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয়। তো এন তো তোমরা সবাই জানো, যে এন কি। অ্যাকচুয়ালি চিত্রটা বুঝতে হবে। চিত্রটা কি? ধরো যে এই যে কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস, কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস। এই যে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এইটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। গুণগত রসায়নের ক্লাস করাবো 10টা ক্লাস করাবো। সে এই যে তোমরা হয়তো এর আগে খেয়াল করছো, একটা বিষয় থাকে না, এম বি আর ইকুয়াল টু NH/2 পাই
ইকুয়াল টু NH/2 এই ক্লাসগুলো আসলে ফ্রিতে করাইতে চাই না, কেন জানো? যে এই ক্লাসগুলো করলে ভাল লাগবে না, এইগুলো পড়লে মানে আমার পড়া ভালো লাগবে না তোমার কাছে। সো এই ক্লাসগুলো যদি পাবলিকলি করাই তখন স্টুডেন্টরা কি করে, যে ভাইয়া ভালো পড়ায় না, এই কারণে ওইগুলা তখনই যে মানে বলি না যে ফ্রিতে নিতে চাই না ওই বিষয়গুলো। সো ওইগুলা পাবলিকলি ফ্রিতে কখনো পড়ানো হয় না। KLMN এখন ক্লাস হবে 10টা গুণগত রসায়নের। তো প্রথম শক্তি স্তরকে আমরা সূচিত করি কি দ্বারা? কে দ্বারা। দ্বিতীয় শক্তি স্তরকে আমরা সূচিত করি কি দ্বারা? L দ্বারা। তৃতীয় শক্তি স্তরকে আমরা সূচিত করি M দ্বারা। চতুর্থ শক্তি স্তরকে আমরা সূচিত করি কি দ্বারা? N দ্বারা। KLMN দ্বারা কি করি? সূচিত করি। KLMN, কে শেল মানে হচ্ছে এই যে কে শেল, এর মানে হচ্ছে n ইকুয়াল টু কত? 1। এল শেল যদি কখনো বইলা দেয় যে এল শেল, তার মানে n ইকুয়াল টু কত? 2। এম শেল এর মানে n ইকুয়াল টু কত? 3। এন শেল এর মানে হচ্ছে n ইকুয়াল টু কত? 4। KLMN 4টা শক্তি স্তরই, এর বেশি হবে না, KLMN পর্যন্ত। তো এখন তোমাকে ধরো যে কোশ্চেন করছে তৃতীয় শক্তি স্তরে কয়টি অরবিটাল এবং ইলেকট্রন সম্ভব? অরবিটাল এবং ইলেকট্রন সম্ভব, কোশ্চেন এটা। ইলেকট্রন সম্ভব। তৃতীয় শক্তি স্তরে কয়টি অরবিটাল এবং কি ইলেকট্রন সম্ভব? তৃতীয় শক্তি স্তরে কয়টি অরবিটাল এবং কি ইলেকট্রন সম্ভব? তো এখানে তৃতীয় শক্তি স্তরে n ইকুয়াল টু কত? 3। তৃতীয় শক্তি স্তর মানে কি? n ইকুয়াল টু 3। তো l ইকুয়াল টু কী হবে? l ইকুয়াল টু হবে 0 থেকে n-1 পর্যন্ত। 0 n-1 মানে 3 - 1 মানে 2 পর্যন্ত। 0 1 2 l এর মান লিখলাম। এখন m এর মান লিখব, প্লেনটা যাক। আচ্ছা, m এর মানটা কি হবে? l এর প্রতিটি মানের জন্য 0-র জন্য 0ই, আর এটার জন্য কি হবে? -l থেকে শুরু কইরা 0 সহ কত প্লাস l পর্যন্ত। এই যে -2 -1 0 +1 +2, এটা কি শেষ হয়ে গেছে। এখান থেকে কি করলাম আমি? অরবিটাল, এখান থেকে আমি m এর মান পেয়ে গেছি। তো আমি তোমাদেরকে একটা কথা লেখা দিছিলাম না, বারবার ওই কথাটা অনেক দামি কথা বলে দিছিলাম, সেটা হচ্ছে কি যে m এর প্রতিটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে। m এর প্রতিটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে। m এর প্রতিটি মান একটি করে কি নির্দেশ করে? অরবিটাল নির্দেশ করে। m এর প্রতিটি মান একটি করে কি নির্দেশ করে? অরবিটাল নির্দেশ করে। এখানে m এর মান কতটি? এখানে ভিডিও কি আটকে আছে? কি বলেন? একদমই নাই। এই জুই একটু জানাইও তো।
ঠিক আছে। আচ্ছা, এম এর প্রতিটি মান রিয়েলমি নেট অনেক বেশি টানতে পারে, এই কারণে ঠিক আছে ভিডিওটা। এম এর প্রতিটি মান একটি করে কি নির্দেশ করে? অরবিটাল নির্দেশ করে। এখানে এম এর মান কতটি? এখানে এম এর মান কতটি? দেখো যে একটা, তিনটা, কয়টা? চারটা। চারটা আর পাঁচটা কয়টা? 9টি। এম এর মান 9টি। সুতরাং অরবিটাল কতটি? অরবিটাল 9টি। ইলেকট্রন কতটি হবে? ইলেকট্রন হবে, সুতরাং এরপরে লিখবা যে সুতরাং ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা, একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন থাকে। সুতরাং ইলেকট্রন সংখ্যা সমান সমান, এই যে অরবিটাল সংখ্যারে 2 দ্বারা গুণ করবা, কত আসে? 18টি। ইলেকট্রন কতটি? 18টি। এটাই কি শেষ? এই পর্যন্ত অরবিটাল সংখ্যা এবং কি ইলেকট্রন সংখ্যা নির্ণয়। অরবিটাল সংখ্যা এবং কি ইলেকট্রন সংখ্যা নির্ণয়। এখন দেখো যে আমি লিখতেছি দ্বিতীয় শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন সম্ভব? কয়টি ইলেকট্রন সম্ভব? দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন সম্ভব? দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন সম্ভব? আচ্ছা, এই তুমি যদি কখনো ক্লাস থেকে লিভ নেও, মানে ক্লাস থেকে চলে যাও, তাহলে আমাকে জানাইও, কারণ আমি কিন্তু ভিডিওটা দেখতে পারতেছি না। হ্যাঁ, পরে হয়তো এই মানে ভিডিও যদি না হয় নেটের জন্য, তাহলেও কিন্তু আমি ভিডিও কন্টিনিউ করেই যেতে থাকবো যদি তুমি না জানো। তো দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন সম্ভব? দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন সম্ভব? তো দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর এর মানে n ইকুয়াল টু কত? 2। n ইকুয়াল টু 2 হলে l ইকুয়াল টু কত হবে? 0 থেকে n-1, 0 আর কত? 1, 0 থেকে 1। এই যে এটা কী করুন, l এর মান বের করলাম। এবারে m এর মান বের করব। m এর মান কি হবে? 0-র জন্য 0, আর এটার জন্য -1, 0, +1। তো এখানে লিখবা যে এখানে m এর প্রতিটি মান, এই যে m এর প্রতিটি মান, m এর প্রতিটি মান একটি করে কি নির্দেশ করে? অরবিটাল নির্দেশ করে। m এর প্রতিটি মান একটি করে কি নির্দেশ করে? অরবিটাল নির্দেশ করে। m এর প্রতিটি মান একটি করে কি নির্দেশ করে? অরবিটাল নির্দেশ করে। m এর প্রতিটি মান একটি করে কি নির্দেশ করে? অরবিটাল নির্দেশ করে। এখানে m এর মান কতটি? এখানে m এর মান কতটি? 4টি। m এর মান 4টি। সুতরাং অরবিটাল সংখ্যা, ওকে ঠিক আছে। সুতরাং অরবিটাল সংখ্যা, সুতরাং অরবিটাল সংখ্যা কতটি? অরবিটাল সংখ্যা সমান সমান 4টি। m এর প্রতিটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে। m এর মান 4টি, অরবিটাল সংখ্যাও 4টি। এরপরে লিখবে সুতরাং ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সমান সমান কি? অরবিটাল সংখ্যা 4, এটাকে 2 দ্বারা গুণ করবা, সমান সমান 8টি। আচ্ছা, এটা গেল। আরেকটা কোশ্চেন লিখি। n শেলে
কয়টি অরবিটাল এবং ইলেকট্রন সম্ভব? এন শেলে কয়টি অরবিটাল এবং কি ইলেকট্রন সম্ভব? এন শেলে কয়টি অরবিটাল এবং ইলেকট্রন সম্ভব? তো এন শেল কে এল এম এন, এই যে এখানে লিখে দিছি কে এল এম এন, কে থাকলে এন, কে থাকলে 1, এল থাকলে 2, এম থাকলে 3, এন থাকলে কত 4। তো যেহেতু লিখবা যে যেহেতু এন শেল, তাই এন ইকুয়াল টু কত, এই যে এন এর মানটা কত 4, এন শেলে এন এর মান কত 4। তো এল এর মান কত হবে 0 থেকে 3 পর্যন্ত, 0 1 2 3। তো এম এর মানটা কি হবে, এম ইকুয়াল টু 0-র জন্য 0, -1 0 +1, -2 -2 -1 0 +1 +2, -3 -2 -1 0 +1 +2 +3 লিখে ফেললাম, শেষ। এই পর্যন্ত আমার কি কাজ শেষ। এখন দেখো যে এম এর মান কয়টা, 1টা আর 3টা, 4টা, 4টা আর 5টা, কয়টা 9টা, 9টা আর এখানে হচ্ছে 7টা, 9 আর 7 16টি। লিখবা যে এম এর প্রতিটি মান, লিখবা এম এর প্রতিটি মান, প্রতিটি মান একটি করে, এম এর প্রতিটি মান একটি করে কি নির্দেশ করে, অরবিটাল নির্দেশ করে, অরবিটাল, এগুলো সিকিউ আসে, নির্দেশ করে। এম এর প্রতিটি মান একটি করে কি নির্দেশ করে, অরবিটাল নির্দেশ করে। এম এর প্রতিটি মান একটি করে কি নির্দেশ করে, অরবিটাল নির্দেশ করে। এখানে এম এর মান কতটি, আমি তো আগেই গণনা ফেলছি, এম এর মান 16টি, এম এর মান কতটি 16টি। সুতরাং অরবিটাল সংখ্যা কতটি হবে, এম এর যতটি মান, অরবিটাল সংখ্যা সমান সমান 16টি ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সমান সমান কি হবে, অরবিটাল সংখ্যার 2 দ্বারা গুণ করবা, 16 × 2 সমান সমান 32টি। অ্যান্সার অরবিটাল সংখ্যা এবং কি ইলেকট্রন সংখ্যা, এইটা এই পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, অনলি এমসিকিউ শর্টকাট, এটা তোমরা এসএসসিতেও পড়ে আসছো। এমসিকিউ এর জন্য এই শর্টকাটটা প্রযোজ্য। যেরকম এন এর মান জানা থাকলে, এন এর মান জানা থাকলে, এন এর মান জানা থাকলে অরবিটাল সংখ্যা, এই যে অরবিটাল সংখ্যা, এত কিছুর দরকার নাই। এমসিকিউ এর জন্য কি করবা, ডিরেক্ট এভাবে, এই যে অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা ইকুয়াল টু কি এন স্কোয়ার, অরবিটাল সংখ্যা ইকুয়াল টু কি এন স্কোয়ার। ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু কি 2n স্কোয়ার। এবার দেখো যে আমি একটা তৃতীয় শক্তি স্তর কখনো বলে দিছে যে ধরো এম শক্তি স্তর, এম শেলে, ধরো এম শেলে বলে দিছে, এম শেলের ক্ষেত্রে যদি বললো যে এম শেলের ক্ষেত্রে এন ইকুয়াল টু কত 3, এন এর মান জানা থাকলে অরবিটাল সংখ্যা, এন এর মান কত 3, সুতরাং অরবিটাল সংখ্যা ইকুয়াল টু কি এন স্কোয়ার, ওই যে 3 স্কোয়ার মানে কতটি
9টি। অরবিটাল সংখ্যা কতটি? 9টি। ইলেকট্রন সংখ্যা, এগুলো এমসিকিউর জন্য, আর রিটেনে আসলে আগে যেভাবে করাইলাম এভাবে করতে হবে। ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু কী হবে? 2n স্কোয়ার। তো দেখো যে 2 × 3 স্কোয়ার সমান সমান কতটি? 18টি। ডিরেক্ট অরবিটাল সংখ্যা ইকুয়াল টু n স্কোয়ার, ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু 2n স্কোয়ার। তবে এটা রিটেনে করা যাবে না, এটা এমসিকিউ এর ক্ষেত্রে কাজে লাগাইতে পারবা এটা। ধরো অরবিটাল সংখ্যা নট ইকুয়াল টু উপস্তর সংখ্যা। অরবিটাল সংখ্যা নট ইকুয়াল টু কি? উপস্তর সংখ্যা। অরবিটাল সংখ্যা আর উপস্তর সংখ্যা কি এক নয়। অরবিটাল সংখ্যা নট ইকুয়াল টু কি? উপস্তর সংখ্যা। অরবিটাল সংখ্যা নট ইকুয়াল টু কি? উপস্তর সংখ্যা। এম এর প্রতিটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে। এম এর প্রতিটি মান একটি করে কি নির্দেশ করে? অরবিটাল নির্দেশ করে। এম এর প্রতিটি মান একটি করে কি নির্দেশ করে? অরবিটাল নির্দেশ করে। এম এর প্রতিটি মান একটি করে কি নির্দেশ করে? অরবিটাল নির্দেশ করে। এম এর প্রতিটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে। এল এর প্রতিটি মান এল এর প্রতিটি মান একটি করে উপস্তর নির্দেশ করে। এল এর প্রতিটি মান একটি করে কি নির্দেশ করে? উপস্তর নির্দেশ করে। তো দেখো যে n ইকুয়াল টু 3, তাহলে কি এল ইকুয়াল টু কত হবে? 0 থেকে 3 - 1 পর্যন্ত, না? 0 1 2 এই পর্যন্ত, n - 1 মানে 0 1 2 এই পর্যন্ত, ঠিক না? তো অরবিটাল সংখ্যা কি হবে এটার ক্ষেত্রে? অরবিটাল সংখ্যা ইকুয়াল টু কি? n স্কোয়ার। এটা এমসিকিউ এর মতন করে দিতেছি। অরবিটাল সংখ্যা ইকুয়াল টু কি হবে? 3 স্কোয়ার সমান সমান কতটি? 9টি। এইটার অরবিটাল কয়টি? n এর মান 3 হলে অরবিটাল সংখ্যা ইকুয়াল টু কি? 9টি। উপস্তর সংখ্যা আমি এদিকে নির্ণয় করি। এই যে উপস্তর সংখ্যা, উপস্তর সংখ্যা কতটি হবে? উপস্তর হবে s থাকলে এইটা, এই যে 0, 0-র জন্য কি হবে? এই যে 3s। উপস্তর হবে 3s। l 1 থাকলে কি? l ইকুয়াল টু 1 হলে p, এই যে 3p, n এর মান কত? 3p। আর 2 এর জন্য কি? 3d। তাহলে উপস্তর কয়টি? এই যে এই 3টি। উপস্তর হয়েছে এই 3টা, 3s 3p 3d। উপস্তর হয়েছে কি? এই 3টা, 3s 3p 3d। আর অরবিটাল হয়েছে কয়টা? 9টা। ইলেকট্রন কয়টা? অরবিটালের দ্বিগুণ, 9 দুগুণে 18টি ইলেকট্রন আছে। আশা করি বুঝতে পারছো, একটু কমেন্টে জানাই দিও ওয়াই লিখে। আচ্ছা, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু কত? 2। তাহলে l ইকুয়াল টু কত হবে? 0 থেকে n - 1 মানে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে এখানে কি হবে? উপস্তর হবে এই যে s, 0-র জন্য s, 1-এর জন্য কি? p। এরকম না? আমি যদি সাইড দিয়ে দেখাই, আচ্ছা নিচে দেখাই, যে এখানে আমি লিখব কি? যে অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা ইকুয়াল টু কী হবে? যে n স্কোয়ার মানে এই যে 2 স্কোয়ার সমান সমান কতটি? 4টি। উপস্তর সংখ্যা, এই যে উপস্তর,
উপস্তর সংখ্যা। উপস্তর সংখ্যা কেমনে বের করব? উপস্তর সংখ্যা সমান সমান 2টি হবে। কেন? এই যে 2টি। কোন দুইটা? দুইটা সমান সমান কি? এই যে 2s আর কত? 2p। 2s 2p আর নাই, 2s 2p আর নাই। এখন অন্য ধরনের একটা কোশ্চেনে যাচ্ছি। 2p সম্ভব, কিন্তু 2d কেন সম্ভব নয়? 2p সম্ভব কিন্তু 2d কেন সম্ভব নয়? 2p সম্ভব কিন্তু 2d কেন সম্ভব নয়? এই কোশ্চেনটা তোমাদের খ নাম্বারে আসে। তো এটার অ্যান্সারটা তুমি লিখবা, যে এই যে দিলাম, দেওয়ার পর যে এখানে n ইকুয়াল টু কত? এখানে n ইকুয়াল টু কত? 2। তাহলে l ইকুয়াল টু কত হবে? 0 1, মানে n মাইনাস 1 পর্যন্ত। 2 মাইনাস 1 মানে কত? 1 পর্যন্ত। তো s এর জন্য 0-র জন্য s, 1-এর জন্য কি? p লিখলাম। তো এখন আমি লিখব যে n ইকুয়াল টু 2 হলে, n ইকুয়াল টু 2 হলে l এর মান হতে পারে, l এর মান হতে পারে, n ইকুয়াল টু 2 হলে l এর মান হতে পারে কি কি? 0 আর 1 হতে পারে। এই যে 0, 1। অর্থাৎ 0-র জন্য 2s আর 1-এর জন্য কি? 2p সম্ভব, কিন্তু 2d সম্ভব নয়। কিন্তু কি? 2d সম্ভব নয়। কিন্তু কি? 2d সম্ভব নয়। এরপর দেখো যে আরেকটা কোশ্চেন লিখি। আরেকটা কোশ্চেন লিখতেছি যে 3d সম্ভব, কিন্তু 3f সম্ভব নয়। সম্ভব নয় কেন? ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা। তো এটার আনসারটার ক্ষেত্রে আমরা কি লিখব? যে এখানে n ইকুয়াল টু কত? 3। তো l ইকুয়াল টু কত হবে? 0 থেকে n মাইনাস 1, 0 1 2 পর্যন্ত। 0-র জন্য s, 1-এর জন্য p, 2-এর জন্য কি? d। তো এরপরে লিখবা যে n ইকুয়াল টু 3 হলে, n ইকুয়াল টু 3 হলে l এর মান হতে পারে, মান 2 নাম্বারের জন্য এই 2-3টা লাইন লিখবা, তাহলে ফুল মার্কসই পাবা। এত বড় করে লেখার কোনো দরকার নাই। আমি যেভাবে লিখে দিচ্ছি এভাবে অ্যান্সার করবা। n ইকুয়াল টু 3 হলে l এর মান হতে পারে, l এর মান হতে পারে কি কি হতে পারে? n ইকুয়াল টু 3 হলে l এর মান হতে পারে 0 1 2। অর্থাৎ 3s, 0-র জন্য কি? এই যে n ইকুয়াল টু 0-র জন্য 3s, 1-এর জন্য 3p, 2-এর জন্য কি? 3d সম্ভব, কিন্তু 3f সম্ভব নয়। কি? সম্ভব নয়। 3f সম্ভব নয়। এই জুই, তোমার সাথে তো কালকে রাত্রে কথা হয়েছিল না? সো তুমি কিন্তু এটা ভালো মতো তোমার লেখাটা যেটা বলছিলাম, তুমি দেখো যে আমার লেখাগুলোর মধ্যে খেয়াল করো যে আমি কিন্তু একদিকে কাত করে লিখি সবগুলো লেখা। দেখো যে আমার সবগুলো লেখাই ডান দিকে কাত থাকে। আমি কিন্তু কোনো লেখাই সোজা লিখি না। আমার এমন কোনো একটা অক্ষর দেখাইতে পারবে না এখানে যেটা আমি সোজা লিখছি অথবা বাম দিকে হেলাই দিছি। আমি সব ডানে হেলাইছি। প্রতিটা আকার ইকার রুসুকার যা অক্ষর আছে, ইভেন এই দাড়িগুলা পর্যন্ত আমি ডান দিকে হেলায় লিখছি। হেলায় লিখলে হেলায় লিখবা, সোজা লিখলে সোজা লিখবা, বাম দিকে হইলে বাম দিকে লিখবা।
হ্যাঁ, তুমি এর আগেই ভালো মতনই করছো, আমি জানি তুমি এর আগের যখন গুণগত রসায়নটা পড়েছিলাম ভালো মতনই করছো, কিন্তু এখন আবার করবো, মনোযোগ দিয়ে করতেছো, তুমি দেখবা যে তুমি এমনিতেই প্রিপারেশন তোমার নিজেও পড়া লাগবে না, তুমি ডিরেক্ট টেস্ট পেপার সলভ করতে পারবা, যেহেতু তোমার 2বার পড়া হইতেছে। এরপর দেখো যে আমি আরেক এখানে যাই। আসলে আজকে ভিডিও ঝাপসা না, আমি যদি পাবলিকলি ক্লাস করাইতাম তাহলে আমি এপস ইউজ করতে পারতাম। প্রাইভেট ব্যাচে গ্রুপে এপস এর পারমিশন নাই, প্রাইভেট ব্যাচে ওই এপসগুলো পারমিশন দেয় না। 3F সম্ভব নয়, 3F সম্ভব নয়, কিন্তু 4F কেন সম্ভব? থ্রি এফ সম্ভব নয় কিন্তু 4F কেন সম্ভব? 3F সম্ভব নয় কিন্তু 4F কেন সম্ভব? 3F সম্ভব নয় কিন্তু 4F কেন সম্ভব, এই কোশ্চেনটা। হ্যাঁ, তো এটার আনসারটা আমরা কি করব, যে n ইকুয়াল টু কত, এখানে n ইকুয়াল টু কত 3, n ইকুয়াল টু কত 3, তো l এর মানটা কত হবে, l ইকুয়াল টু হবে 0 1 2, n ইকুয়াল টু 3, 3 এর জন্য, এই যে 3F এর জন্য তুমি লিখবা যে 3F এর ক্ষেত্রে 3F এর ক্ষেত্রে এটা, 3F এর ক্ষেত্রে n ইকুয়াল টু এটা এটা এইভাবে লিখলাম। তো 0-র জন্য s, 1-এর জন্য p, 2 এর জন্য d লিখলাম। এরপর লিখবা যে n ইকুয়াল টু 3 হলে, n ইকুয়াল টু 3 হলে l এর মান হতে পারে, l এর মান হতে পারে, l এর মান কি কি হতে পারে, 0 1 2, 0 1 কি 2 এই পর্যন্ত। অর্থাৎ অর্থাৎ এখানে কি 3s 3p 3d সম্ভব, কিন্তু কি, কিন্তু 3F সম্ভব নয়, কিন্তু কি 3F সম্ভব নয়, কিন্তু 3F কি সম্ভব নয়। এরপর আমরা যদি আবার আসি, যে আবার 4F এর ক্ষেত্রে, আবার 4F এর ক্ষেত্রে, 4F এর ক্ষেত্রে n ইকুয়াল টু কত 4, n ইকুয়াল টু 4, তো l ইকুয়াল টু কত হতে পারে 0 1 2 3, মানে n মাইনাস 1, মানে 4 মাইনাস 1 কত পর্যন্ত, 3 পর্যন্ত। 0-র জন্য s, 1-এর জন্য p, 2 এর জন্য d, 3 এর জন্য কি f। এরপর লিখবা যে n ইকুয়াল টু 4 হলে, n ইকুয়াল টু 4 হলে l এর মান হতে পারে, l এর মান কি হতে পারে, l এর মান কি কি হতে পারে, l এর মান কি কি হতে পারে 0 1 2 3, l এর মান কি এগুলা হতে পারে। অর্থাৎ অর্থাৎ কত 4, অর্থাৎ লিখবা যে 4s 4p 4d 4f সম্ভব। আমার কিন্তু আনসারটা এখানেই শেষ। এরপর লেখা দিবা যে সুতরাং 4F সম্ভব, 4F সম্ভব কিন্তু 3F সম্ভব নয়। আশা করি ক্লিয়ার হয়ে গেছে এ পর্যন্ত। হ্যাঁ, এখন আমি চলে যাবো আহ্বাব নীতির মধ্যে। আহ্বাব নীতিটা পড়াইবো, হুন্ডের নীতি পড়াইবো না, আহ্বাব হুন্ড আর পরিবর্জন নীতি পরে, আহ্বাব নীতিটাই শেষ আজকের মতো। আহ্বাব নীতি এই পর্যন্ত বুঝে থাকলে একটু কমেন্টে ওয়াই লিখা জানাই দিও। সুন্দর করে লিখতেছি, পিডিএফ করে দিয়ে রেখা দিব, আগের
তো বোর্ডে পড়াইছিলাম, ওইটার মধ্যে পিডিএফগুলো আগে দিলেও এত সুন্দর হয় নাই, এই কারণে পেজও ওই করতেছি, স্কিপ করে করে লিখতেছি। আচ্ছা ওই লিখছো, আচ্ছা আমি সামনের দিকে যাই। আউফবাউ বা আওলা বাওলা বলে অনেকে, আউফবাউ একটা বিজ্ঞানীর নাম। বিজ্ঞানীর নামটা কি? আউফবাউ। এটা এসএসসিতে এই নামটা পড়ছো। বিজ্ঞানী কি? আউফবাউ। আউফবাউ, আউফবাউ এর নীতি, নীতি বানান ঠিক আছে? আচ্ছা, আউফবাউ এর নীতি। কার নীতি? বিজ্ঞানী আউফবাউ এর নীতি। আউফবাউ এর কি নীতি? আউফবাউ এর নীতি হচ্ছে যে অরবিটালের শক্তি কম, যে অরবিটালের শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। সেখানে ইলেকট্রন কি করবে? আগে প্রবেশ করবে। যে অরবিটালের শক্তি কম সেখানে ইলেকট্রন আগে যে অরবিটালের শক্তি কম সেখানে ইলেকট্রন কি করবে? আগে প্রবেশ করবে। যে অরবিটালের শক্তি কম সেখানে ইলেকট্রন কি করবে? আগে প্রবেশ করবে। শক্তি ইকুয়াল টু, শক্তি ইকুয়াল টু এন প্লাস এল। শক্তি ইকুয়াল টু কি? এন প্লাস এল। শক্তি ইকুয়াল টু কি? এন প্লাস এল। শক্তি ইকুয়াল টু কি? এন প্লাস এল। এখন দেখো যে এই যে 3D এর শক্তি, 3D এর শক্তি এখানে এন ইকুয়াল টু কত? 3। আর এস থাকলে এল এর মান 0। আমি এখান দিকে আবার লিখে দিতেছি। এস থাকলে এল এর মান কত? 0। পি থাকলে এল এর মান কত? এসপিডিএফ উল্লেখ থাকলে এল এর মান একটি এবং তা কি? নির্দিষ্ট। ডি থাকলে এল ইকুয়াল টু কত? 2। এফ থাকলে এল ইকুয়াল টু কত? 3। তো 3D এর শক্তি, ডি থাকলে এল ইকুয়াল টু কত? 2। 3 + 2 সমান সমান 3D এর শক্তি কত? 5। 3D এর শক্তি কত? 5। এখন দেখো যে 4s, এই যে 4s এর শক্তি, তো 4s এর ক্ষেত্রে কী হবে? n ইকুয়াল টু 4, শক্তি ইকুয়াল টু কি? n প্লাস এল না? n ইকুয়াল টু কত? 4 প্লাস এল এর মান কত হবে? এল এর মান কত হবে? আচ্ছা আমি এখানে লিখি 4s এ, 4s এ n ইকুয়াল টু কত? 4। এল ইকুয়াল টু কত হবে? এস থাকলে এল এর মান কত হবে? 0 হবে। সুতরাং শক্তি, শক্তি ইকুয়াল টু কী হবে? শক্তি ইকুয়াল টু হবে এন প্লাস এল। শক্তি ইকুয়াল টু কি? এন প্লাস এল। তো এন এর মান হচ্ছে 4, এল এর মান 0, তো শক্তির মান কত? 4। তো আমি দেখো যে এই দুইটার মধ্যে একজনের 4s এর শক্তি কত? 4। 3D এর শক্তি কত? 5। কার শক্তি বেশি? এরটা বেশি। শক্তি কম কার? এর কম। তো যার কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে? 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে। 3D তে ইলেকট্রন কি হবে? পরে যাবে। এই কথাটা লেখা দিব যে, লিখবা এখানে যে 4s এর শক্তি কম। 4s এর শক্তি কি? কম। 4s এর শক্তি কম। আচ্ছা এখানে আমি লিখি 4s এবং 3D এর মধ্যে, 4s এবং 3D এর মধ্যে কার শক্তি কম? 4s এর শক্তি কম। 4s এর শক্তি কি? কম। তাই 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে। 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে। 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে। 4s এ ইলেকট্রন কি করবে? আগে প্রবেশ করবে। 4s এ ইলেকট্রন কি করবে? আগে প্রবেশ করবে। এখন আমি তোমাকে কিছু
ব্যাপার দেখায় যে দেখো যে 3D এর শক্তি কত, n প্লাস এল, শক্তি ইকাল টু কি n প্লাস এল, ঠিক না? তো এখানে আচ্ছা 3D n ইকাল টু কত 3, ডি থাকলে এল ইকাল টু কত হবে, ডি থাকলে এল ইকাল টু কত 2, তো শক্তি ইকাল টু কি হবে, শক্তি ইকাল টু কি n প্লাস এল, শক্তি ইকাল টু কি n প্লাস এল, 3 প্লাস কত 2 সমান সমান কত আসছে, এর শক্তি আসছে 5, এর শক্তি কত আসছে 5 আসছে। 3D 4s, 4s না করে আমরা 4p করি, 4s এর শক্তি তো 4 আসে দেখছি, 4p করি, তো n ইকাল টু কত 4, l ইকাল টু কত, p থাকলে l ইকাল টু কত 1, সুতরাং শক্তি, এর শক্তি কত হবে, শক্তি ইকাল টু কি n প্লাস এল, n ইকাল টু 4, l এর মান 1 সমান সমান কত, এর শক্তিও 5, এই দুটার শক্তি কত 5, 5s, এই যে দেখো 5s, তো এখানে n ইকাল টু কত 4, এস থাকলে এল এর মান কত 0, ও এন ইকাল টু কত 5, 4 লিখি দেন, এন ইকাল টু কত 5, এল এস থাকলে এল এর মান কত 0, আর এখানে শক্তি কত হবে, শক্তি ইকাল টু এন প্লাস এল, তো এখানে শক্তি হচ্ছে 5, এন এর মান 5 প্লাস 0, তিনজনের শক্তি কি সমান না, তিনজনের শক্তি সমান, এখানে তিনজনের শক্তি কি সমান। তো এখন একটা কথা লিখো স্টার চিহ্ন দিয়া, শক্তি সমান হলে যার n এর মান ছোট তার শক্তি কিছুটা কম, তার শক্তি কি কিছুটা কম, যার n এর মান ছোট তার শক্তি কিছুটা কম, ফলে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, কম, ফলে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, ফলে সেখানে ইলেকট্রন আগে কি করবে, আগে প্রবেশ করবে। শক্তি সমান হলে যার n এর মান ছোট তার শক্তি কিছুটা কম, ফলে সেখানে ইলেকট্রন কি করে আগে প্রবেশ করবে। তো এখন লিখবা যে শক্তি, এই তিনটার মধ্যে শক্তি সমান হওয়া সত্ত্বেও, শক্তি তিনজনের দিতে, যে এরও 5, আমি যদি তোমাকে দেখাই এটারও 5, এটারও 5, এটারও 5, শক্তি সমান হওয়া সত্ত্বেও 3D 4p এবং কি 5s এর মধ্যে যার n এর মান ছোট, কার 3D এর মধ্যে কি 3D তে ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে, 3D তে ইলেকট্রন আগে প্রবেশ করবে, ইলেকট্রন প্রবেশ করে তা কার নীতি অনুসারে, আউফবাউয়ের নীতি অনুসারে আগে প্রবেশ করবে, ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে। এইগুলোর মধ্যে কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে, 3D তে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে। তোমাকে যদি এরকম তিনটা অরবিটাল দিয়া বলে যে কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং কেন, ক গ খ গ ঘ, যে কোনো জায়গায় প্রশ্নটা কি আসতে পারে, যে কোনো জায়গায়, এমন না যে শুধুমাত্র খ নাম্বারে আসবে, এটা গ ঘতেও আসতে পারে। আচ্ছা এখন দেখো যে আমি তোমাদেরকে এই ক্রমটা দেখাই দিই, ক্রমটা কি লিখবা, এই যে 1s লিখবা, ইলেকট্রন প্রবেশের ক্রম, 2s 2p, 3s 3p 3d, এই যে 4s 4p 4d 4f, হ্যাঁ এ পর্যন্ত। তো এই যে 5s 5p 5d
5f, 6s, 6p, 6d, 7s, 7p, আর নিচে কি 8s। এখন ইলেকট্রনের প্রবেশের ক্রমটা দেখাই। ইলেকট্রন প্রথমে কোথায় ইলেকট্রন প্রবেশ করে? ইলেকট্রন 1s এ প্রবেশ করে। ইলেকট্রন কোথায় প্রবেশ করে? 1s এ প্রবেশ করে। 1s এর পর কোথায় যায়? 1s এর পর ইলেকট্রন যায় এই যে এইভাবে 2s এ প্রবেশ করে। এই যে 2s এ ইলেকট্রন প্রবেশ করলো। 1s এর পরে কোথায় ইলেকট্রন প্রবেশ করে? 2s এ ইলেকট্রন প্রবেশ করে। 2s এ ইলেকট্রন প্রবেশ করার পর কোথায় যায়? 2p-তে যায়। 2s এর পর কোথায় যায়? 2p-তে যায়। এই যে দেখো, আমি একটু সুন্দর করে চিত্র অঙ্কন করবো, কিন্তু তোমরা এই চিত্র অঙ্কন করতে পারবা না। এই যে 2s এর পর কি তোমরা পেঁচায় ফেলবা? এই যে 2s এর পর 2p-তে যাব। 2p এর পর কোথায় যাবে? 3s এ যাবে। 2p এর পর কোথায় যাবে? 3s এ গেল। 3s এর পর ইলেকট্রন কোথায় যাবে? 3s এর পর 3p-তে যাবে। তো এই যে দেখো কত সুন্দর করে যেভাবে দিয়ে দিছি। 3s এর পরে কোথায় যাবে? 3s এর পর ট্রাই করে দেখো পারো কিনা। 3s এর পর কোথায় যাবে? 3p-তে যাবে। 3s এর পর গেল 3p-তে। তো আচ্ছা, আমি আর একটু ওইদিকে নিয়ে নিই। হ্যাঁ, 3p-তে গেল। 3p এর পর ইলেকট্রন কোথায় যাবে? 4s এ যাবে। এই যে 4s দিলাম। 4s এর পর ইলেকট্রন কোথায় যায়? 3d-তে যায়। তো এই যে দেখো, এই যে ইলেকট্রন কোথায় গেছে? 4s এর পর ইলেকট্রন গেছে 3d-তে। 3d এর পর 4p, 4p এর পর 5s, 5s এর পর ইলেকট্রন যাবে 4d-তে। 4d এর পর যাবে 5p, 5p এর পর যাবে 6s, 6s এর পর যাবে 4f-এ, 4f এর পর যাবে 5d, 5d এর পর যাবে 6p, 6p এর পর যাবে 7s, 7s এর পর যাবে কোথায়? এই যে 5f, 5f এর পর যাবে 6d, 6d এর পর যাবে 7p, শেষে যাবে কোথায়? 8s। এই যে চিত্রটা কি করছি, অঙ্কন করে ফেলছি। এইভাবে কি করে ইলেকট্রন প্রবেশের ক্রম। ইলেকট্রন কার নীতি অনুসারে প্রবেশ করে? আউফবাউয়ের নীতি অনুসারে ইলেকট্রন কি করে প্রবেশ করে। এখন দেখো যে তোমরা ইলেকট্রন বিন্যাস আগে পড়ছো, তোমাদের তো পর্যায়বৃত্ত ধর্ম পড়াই দিছি না। এই যে নাইট্রোজেন ধরো 7, এর ইলেকট্রন বিন্যাস কি করো? 1s2, 2s2, 2p কত? 3। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। নিয়নের ইলেকট্রন বিন্যাস কত? 10। আমরা লিখি কি 1s2, 2s2, 2p6, এই যে 10 লিখলাম। এখন তুমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা। এই যে সোডিয়াম 11, কেমনে করবা? এই যে 1s2, 2s2, 2p6, 3s1, এটা যেরকম রাইট ইলেকট্রন বিন্যাস, তুমি চাইলে কি করতে পারো? এই যে সোডিয়ামরা এইটুকুরে কি করবা? এই যে এইটুকু মানে কি যে 2p6 পর্যন্ত কি নিয়ন, এইটুকু হচ্ছে কি নিয়ন না? এটাও রাইট। তবে তুমি চাইলে এইভাবে করতে পারো ইলেকট্রন বিন্যাসটা। তুমি চাইলে কি করতে পারো যে এইভাবে নিয়ন দিবা, দিয়া থার্ড ব্র্যাকেট দিয়ে দেবা। নিয়ন দিয়া থার্ড ব্র্যাকেট দিয়া কি দিয়ে দিবা? এই যে 3s1 দিয়ে দিলা, শেষ। এর ইলেকট্রন বিন্যাসটাও কি সঠিক রাইট। এই যে তুমি যদি আর্গনের ইলেকট্রন বিন্যাস তো সবাই পারো। তুমি মনে করো যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করবা, ক্লোরিন 17, তুমি কি করবা? এই যে নিয়ন দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা। তার মানে কত? 2p6, মানে 10 পর্যন্ত করা হয়ে গেছে। 3s2 কত হয়েছে? 12, 3p5। তুমি ক্লোরিনটা এভাবে করতে পারো। তো আর্গনপুরটা স্বাভাবিকভাবে করবা। আর্গনের পরেরগুলা কি করবা? আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট, যেরকম ক্যালসিয়াম কত? 20। তুমি যদি আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, তার মানে 18 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করে ফেলছো। তারপরে কি করবা? 4s2 দিয়ে দেবা। এইটা যতটুকু রাইট, দুইটা ইকুয়াল রাইট। এটা করলেও তোমাকে মার্ক একে 1 দিবে, ওইটা করলেও 1 দিবে। এটা করলে তোমাকে কিন্তু কখনোই মার্ক কম দিবে না। দুইটা কি ইকুয়াল রাইট, দুইটাই ইকুয়াল রাইট। এখন দেখো যে আর দেখানোর দরকার নেই। ইলেকট্রন দ্বারা এই কথাগুলো লিখে দেবো। হ্যাঁ, এটা তো সবাই জানো
যে ইলেকট্রন দ্বারা পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় কি পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকলে বেশি কি হয় স্থিতিশীল হয়, বেশি স্থিতিশীল হয়। পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকলে কি হয় বেশি স্থিতিশীল হয়, পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকলে কি হয় বেশি স্থিতিশীল হয়। যেরকম এস দুইটা থাকলে পূর্ণ, এস একটা থাকলে কি অর্ধপূর্ণ, পি ছয়টা থাকলে পূর্ণ, পি তিনটা থাকলে কি অর্ধপূর্ণ। তারপর হচ্ছে ডি 10টা থাকলে পূর্ণ, ডি 5টা থাকলে কি অর্ধপূর্ণ। এফ 14টা থাকলে পূর্ণ, এফ 7টা থাকলে কি অর্ধপূর্ণ। পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় কি হয় স্থিতিশীল হয়। এখন তোমার কোশ্চেনে যদি কখনো আসে যে ক্রোমিয়াম বা কপার নিয়ে, এই যে ক্রোমিয়াম কত 24, এর ইলেকট্রন বিন্যাসটা তুমি এই যে আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট দিয়ে দিলা, তার মানে কত হয়ে গেছে 18 হয়ে গেছে। এই যে 4s2 কত হয়েছে 20 হয়েছে। তুমি কি এর ইলেকট্রন বিন্যাসটা 4s2 হয়েছে, এরপরে কি 3d তে কত দিবা 24 হইতে কত লাগে 3d4, এটা কি ভুল, এটা কি হয় এই ইলেকট্রন বিন্যাসটা কি ভুল, ঠিক না? এই ইলেকট্রন বিন্যাসটা কি ভুল, সঠিক কোনটা? সঠিক হচ্ছে এই যে ক্রোমিয়াম 24, একটা এই যে আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট দিবা, দেওয়ার পর যে লেখা দিবা এস থেকে এস দুইটা থাকলে পূর্ণ, একটা থাকলে কি অর্ধপূর্ণ। এস যদি একটা ইলেকট্রন দিয়া দেয়, এস একটা রাখলো, একটা কি করলো 3d-রে দিয়ে দিল, তো 3d কি হয়ে গেল অর্ধপূর্ণ হয়ে গেল। তো আমরা কি জানি পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় কি বেশি স্থিতিশীল। তো এই অবস্থায় স্থিতিশীল মূলত কি হয় স্থিতিশীলতার জন্যই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হয় স্বাভাবিকের চেয়ে ব্যতিক্রম হয়। তো এই যে দেখো কপারের ক্ষেত্রেও সেম, কপার কত 29, এর ইলেকট্রন বিন্যাসটা এই যে আর্গন দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তার মানে কি 18 পর্যন্ত করে ফেলছি। 4s2 তারপরে কি 4s2 3d9 হওয়ার কথা, 29 না 3d9 হওয়ার কথা, এটা কি হয় ভুল। সঠিক কোনটা? এই যে কপার 29, এর ইলেকট্রন বিন্যাসটা এই যে আর্গন দিয়ে থার্ড ব্র্যাকেট, তার মানে 18, এই যে 4s2 কত হয়েছে 20 হয়েছে। 4s2 20 না হয়ে এস একটা ইলেকট্রন কি করে ডিরে দিয়ে দেয়, এতে কি হয়ে যায় দুইজনেই এই এ অর্ধপূর্ণ হয়, অর্ধপূর্ণতেও স্থিতিশীল, এটা কি হয় পূর্ণ হয়, এতে দুইজনেই কি করে স্থিতিশীলতা অর্জন করে। মূলত স্থিতিশীলতা অর্জন করার জন্যই এদের ইলেকট্রন বিন্যাসটা কি হয় স্বাভাবিকের চেয়ে কি হয় ব্যতিক্রম হয়। এখন তোমরা যেহেতু তোমাদেরকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম অধ্যায়টা পড়াইছি, পর্যায়বৃত্ত ধর্মটা অধ্যায়টা পড়াইছি না, সো তোমাদের HW স্ক্রিনশট দিয়ে রাখো বা লেখা রাখো, পর্যায়বৃত্ত ধর্ম অধ্যায় পড়াই দিছি। তো HW হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলার ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস প্লাস গ্রুপ সংখ্যা নির্ণয়, ইলেকট্রন বিন্যাস প্লাস কি গ্রুপ সংখ্যা নির্ণয় 1 থেকে 30 পর্যন্ত। গ্রুপ সংখ্যা কি আধুনিক গ্রুপ সংখ্যা নির্ণয় করবা। এইচএসসিতে এই পুরাতন যেটা ওল্ড ওইটা লাগে না, আধুনিক আধুনিক কোনটা আধুনিক গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা, আধুনিক পর্যায় তো সবার জন্য সেম, আধুনিক গ্রুপ সংখ্যা নির্ণয় করবা এবং কি ইলেকট্রন বিন্যাস নির্ণয় করবা। তোমাদেরকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম অধ্যায় পড়াই দিছি, সো আধুনিক ইয়াটা পড়বা। এই পর্যন্তই 2 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাসে নেক্সট দিন দেখা হবে, আগামীকাল নয়তো পরশু দিন। তো এই 2 ক্লাসে যা পড়াইছে এগুলো কি নোট লাগবে অবশ্য তোমরা নিজেরা লিখছো, আমি একসাথে করে দিব না, PDF আমি একসাথে করে দিব না। এই যে 2 ক্লাসের মধ্যে দেখো যে অনেক কিছু কিন্তু পড়াইছি, ঠিক না? অনেক কিছু লেখা পড়াইছি, 2 ক্লাসে এতগুলা পেজ লেখা পড়াই দিছি। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।